শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে র‍্যাব-1 এর সদর দপ্তর। এয়ারপোর্ট পেরিয়ে ঢাকা থেকে টঙ্গী, গাজীপুর বা আরও দূর যেতে হাতের ডান দিকে উত্তরা এপিবিএন এর মাঠ পেরিয়েই চোখে পড়বে র‍্যাব-1 এর সদর দপ্তর। এই র‍্যাব-1 সদর দপ্তরের মূল বড় বিল্ডিং এর পেছনেই আছে ভয়ঙ্কর নির্যাতনের আয়নাঘর। টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল বলে প্রচার করা শেখ হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদ বা ভিন্ন মতাবলম্বীদের গুম করে এখানে এনে করা হতো নির্যাতন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারা ছক। নেপথ্যে কারা? আমেরিকা নাকি বাংলাদেশ? তোদেরকে আমি জবাই করব। এই বাংলাদেশি আমি বলতেছি, মোদি, আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস, আমি তোর ধুতি খুলবো, তোকে জবাই করব। 15 সেনা কর্মকর্তাদের ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো, সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিলেন আইনজীবী তাজুল ইসলাম। আচ্ছা, তুমি কাজের কাজ বলছো না, ওকে বলতে দাও। আমার জন্য এখানে থাকা ঠিক হবে না, নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক। মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গুম খুনের মতো ভয়াবহ অভিযোগে অভিযুক্ত 15 জন সেনা কর্মকর্তার মামলায় নতুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার চরম বিপদের মুখে পড়েছেন। চতুর্দিক থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভারতের সেনাবাহিনী এমনকি রাশিয়া থেকে কয়েকজন কিলার এসেছে ভারতে তাকে হত্যা করার জন্য। এই পরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়েছে। এমনকি বাংলাদেশের ইসকন ইস্যুতে কিন্তু উত্তপ্ত বিরাজ করছে। নরেন্দ্র মোদীকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন একজন আলেম। তিনি যে বক্তব্য তুলে ধরেছেন তার বক্তব্যটি শুনতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আসল তথ্যগুলো পেয়ে যাবেন। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথে থাকুন প্রিয় দর্শক। জায়গায় আছে, একটা বন্দিশালায় আছে যেটা এই পার্টিকুলার বর্ণনাকে ম্যাচ করবে। যে আয়নাঘরে ওনাকে রাখা হয়েছিল সেখানে ঢোকার সময় উনি সিঁড়ি দিয়ে উঠেছেন এবং ঠিক তার পরপরই কয়েকটা সিঁড়ি নেমেছেন। রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে র‍্যাব-1 এর সদর দপ্তর। এয়ারপোর্ট পেরিয়ে ঢাকা থেকে টঙ্গী, গাজীপুর বা আরও দূর যেতে হাতের ডান দিকে উত্তরা এপিবিএন এর মাঠ পেরিয়েই চোখে পড়বে র‍্যাব-1 এর সদর দপ্তর। এই র‍্যাব-1 সদর দপ্তরের মূল বড় বিল্ডিং এর পেছনেই আছে ভয়ঙ্কর নির্যাতনের আয়নাঘর। টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা টিএফআই সেল বলে প্রচার করা শেখ হাসিনার আমলে বিরোধী রাজনীতিবিদ বা ভিন্ন মতাবলম্বীদের গুম করে এখানে এনে করা হতো নির্যাতন, যে নির্যাতন হার মানাতো সব মানবতাকে। 2013 সালের ডিসেম্বরে বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন গুম হন সে সময়ের র‍্যাব-1 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াতের অধীনে। সাজেদুলের পরিবারের মাধ্যমে জানা যায় র‍্যাব-1 এর আয়নাঘর সম্পর্কে। র‍্যাব-1 এর তখনকার সিও কিসমত হায়াত একটা ফোন নাম্বার দিল, তো আমরা কিছু করতে পারবো না, এরা করতে পারবে। ওই ফোন নাম্বারটা ছিল জিয়াউল হাসানের অফিসের ফোন নাম্বার। আমরা দরখাস্ত করি, জিয়াউল হাসানের কাছে যাই, কিসমত হায়াতের কাছে যাই, বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই। জিয়াউল হাসান সাহেব বলছে যে এরকম অনেক র্যাবের পোশাক পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, এরকম বহুত মানুষ কিডন্যাপ হয়েছে, এরকম আছে। এটা আমাদের মানে র‍্যাব কিছু করেনি, আমাদের প্রশাসন থেকে কিছু হয় না, এটা কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তা গোমা মনে আছে তোমার? র‍্যাব-1 এর ভিতরে বড় জায়গা ছিল, ওখানে হচ্ছে ওরা একটা সাইডে কুকুর পালতো আর একটা সাইডে কিছু খরগোশ পালতো। তা আমি হচ্ছে এগুলো দেখছিলাম। তো আমি এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছিলাম, যে বিল্ডিংটা ছিল অনেক পুরানো, শ্যাওলা পড়া, তারপর হচ্ছে গিয়ে দেখতে খুবই হরিবল লাগতেছিল, ভূতের বাড়ির মতন একটা বিল্ডিং। আমার ওই বিল্ডিংটা দেখে মানে আমার কেন জানি মনে হয়েছিল যে ওটার ভিতরে মানুষ আছে এবং ওটার ভিতরে আমার বাবা আছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব দিকে র‍্যাব-1 এর বড় বিল্ডিং এর পেছনে গোপন বন্দিশালা বা আয়নাঘর। মহাসড়কের পাশেই গাছপালা ঘেরা এমন পুরনো এক বিল্ডিং। বাইরে থেকে বোঝার উপায় নেই এখানে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন কত শত মানুষ। এই সালমান এফ রহমান, এই আপনার ফলক, এই আরাফাত আর হচ্ছে ওবায়দুল কাদের, এই লোকগুলার বুদ্ধিতে শেখ হাসিনা দেশ চালার লাগে। ধরতে বলছে, রাখতে বলছে, আমি সরকারের দায়িত্ব পালন করছি, আমি রাখছি, এখন আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমি তো সরকারি কেস করছি। 5 আগস্টের পর আমি যখন র‍্যাব-1 এর অফিসে ঢুকছি, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই বিল্ডিংটার কাছে যেটাতে আমি যেতে চেয়েছিলাম 12 বছর আগে। আমাকে বললো কি যে ওই সেলগুলোতে নাকি আমার বাবা ছিলেন 12 বছর আগে। আমার বাবা যদি ওখানে বুঝতে পারতো যে ওখানে আমি আছি, আমি মনে করি দুনিয়ার পৃথিবীর শেখ হাসিনা কেন কোনো ক্ষমতারই সাধ্য ছিল না যে আমাকে ওইখান থেকে বের করে আনতে না পারে। আমার ভিতরে
অস্বস্তি হয়, আমার গিল ফিল হয়। শোনো হচ্ছে আমি আমার বাবাকে বের করে আনতে পারিনি। গুম হওয়া ভুক্তভোগী পরিবারের বক্তব্যে জানা যায়, আয়নাঘরের রমরমা ব্যবসা শুরু হয় 2013 সালের দিকে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে। ওই সময় রাজনৈতিক নেতাকর্মীদের গুম করে এখানে নিয়ে আসতো র‍্যাব 1-এর সদস্যরা, আর র‍্যাব 1-এর এই গুমের নেতৃত্ব ও তদারক করতেন সে সময়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত। মানুষ একটি পাখিও মারে না এভাবে, যেভাবে ছাত্র জনতার উপরে গুলি ছুটছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম। 2024-এর জুলাই আগস্টে এভাবেই রামপুরায় প্রতিহিংসার আগুন ছোড়েন হাসিনার এই পোষ্য কর্মকর্তা। বিজিবিতে কর্মরত এই সেনা কর্মকর্তা একটা নয়, দুটো নয়, একের পর এক মানুষকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকেন। দেখে মনে হচ্ছে মানুষ মেরে শুটের প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। তার এই নির্মমতা দেখে কেঁপে ওঠে দেশ ও দেশের বাহিরের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। আলোচনায় আসে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে, দাবি ওঠে এই সেনা কর্মকর্তার বিচারের। সে শিকারের মেজাজে ছিল, আর তার চোখ যেন শিকার খুঁজছে। গত 8ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। সেখানে উঠে আসে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের নাম। এসব সেনা কর্মকর্তাদের মধ্যে 15 জনকে গত 22শে অক্টোবর আদালতে হাজির করা হয়। এ সময় দেখা যায় রামপুরায় নৃশংসতা চালানো মোহাম্মদ রেদওয়ানুল ইসলামকেও। শীততাপ নিয়ন্ত্রিত সবুজ প্রিজন ভ্যান থেকে ট্রাইব্যুনালে যাওয়া, আবার প্রিজন ভ্যানে ওঠা, পুরো সময় তাকে দেখা যায় নির্লিপ্ত। জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছিলেন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। তবে তাদের সবার নৃশংসতার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েনি, কিন্তু টেলিভিশনের ক্যামেরায় বন্দী হয় বিক্ষোভকারীদের নিশানা করে গুলি ছোড়া বিজিবি কর্মকর্তা মোহাম্মদ রেদওয়ানুল ইসলামের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্মমতার দৃশ্য। এটি শুধু একজন সদস্যের হঠকারী আচরণই নয়, বরং তখনকার সময়ে রাষ্ট্রীয় বাহিনীর এক অংশের অমানবিকতার প্রতিচ্ছবি। তার নামের ফলকটি আমি খুঁজে পেয়েছি, যার নাম রেদওয়ান। আইনজীবীরা বলছেন রেদওয়ানের এই ফুটেজ মানবতা বিরোধী অপরাধ প্রমাণে একটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এটি রাষ্ট্রীয় নির্দেশে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলার সরাসরি প্রমাণ বহন করে। এমন আরও অনেক গোপন ভিডিও ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য মিললে পুরো ঘটনাচক্রের একটি সুস্পষ্ট চিত্র পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দর্শক, বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে একজন ইসকন নেতা একজন আলেমকে ধরে নিয়ে তারপর 3 দিন পর হাত পা বেঁধে উলঙ্গ অবস্থায় ফেলে রেখে যায়। ইসকন ইস্যুতে কিন্তু এখন উত্তপ্ত বিরাজ করছে। দর্শক, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আলেমরা খেপে গিয়েছে, কেননা ইসকনের সেই নেতা আলেমকে ধরে নিয়ে সেখানে তাকে বলেছে যে ভারতের পক্ষে কথা বলতে।